চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় সরকারের পদক্ষেপে সন্তোষ। দেশের সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না, মন্তব্য হাইকোর্টের। মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির জামিন। সুপার শপে কম্বো অফারে সারা, অনেকের সময় অর্থ বাঁচলেও চড়া বাজারে নিম্নবিত্তের আমিষ পূরণ নিয়ে শঙ্কা। মধ্যবিত্ত বা দরিদ্র শ্রেণী থাকে যারা আসলেই এটা চায়, সমগ্র বাংলাদেশের আউটলেটগুলিতে ছড়িয়ে দিতে হবে। এবং নেতৃত্ব শূন্য আর অসমাপ্ত কমিটি নিয়ে ৬০তম দিনে বিসিবি। ৩ মাসের বেশি সময় হয়নি স্থায়ী কমিটির বৈঠক। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। দর্শক, চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে হাইকোর্টকে অবহিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সরকারের পদক্ষেপে সন্তুষ্ট উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে ইসকন নিষিদ্ধ চেয়ে করা আবেদনের শুনানি হয়। এই সময় রাষ্ট্রপক্ষ জানায়, মঙ্গলবার চট্টগ্রাম আদালত চত্বরে এপিপি সাইফুল ইসলাম হত্যার ঘটনায় পুলিশ 3টি মামলা করেছে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 33 জনকে। এ সময়ে কারো যেন ক্ষতি না হয় সে বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন বিচারপতি। দেশে ধর্মীয় সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না মন্তব্য করে হাইকোর্ট বলেন, ইসকন নিষিদ্ধে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে। একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যায়ক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে। কোর্টের সাথে স্যাটিসফাইড। আমাদের ডেপুটি জেনারেল যিনারা আছেন ওনারাও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড। ইসকন নিষিদ্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্র উপরে ছেড়ে দিয়েছে। ইসকনের কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে সরকার। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় এখন পর্যন্ত 3টি মামলা হয়েছে বলে আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এছাড়া গ্রেফতার করা হয়েছে 33 জন। এই নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানতে চাই যে আসলে এই যে ইসকন নিয়ে রাষ্ট্রপক্ষ আদালতকে আর কি জানিয়েছে, আর বিপরীতে আদালতেরই বা মন্তব্য কি ছিল? সনাতন ধর্মের খ্রিস্টের ভক্তদের সংগঠন ইসকন, যার শুরু হয় মূলত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং এরপর সারা বিশ্বব্যাপী এই সংগঠনটি ছড়িয়ে পড়ে। গত কয়েক মাসে বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং এরই মধ্যে তাদের একজন নেতাকে গ্রেফতারের পর চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল আলমকে হত্যা করা হয় আদালত চত্বরেই। সেই হত্যাকাণ্ড নিয়ে পক্ষে বিপক্ষে নানান রকম মতামত রয়েছে এবং এ নিয়ে মামলা হয়েছে। 3টি মামলা করা হয়েছে, 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে। এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা, তখনই গতকালকে হাইকোর্টের একজন আইনজীবী মনির উদ্দিন, তিনি ইসকনের কার্যক্রমকে বাংলাদেশে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেছিলেন। সে বিষয়ে রাষ্ট্রপক্ষকে বিস্তারিত জানাতে বলা হয়েছিল আজকের মধ্যে এবং এই বিষয়টি সকালে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন তিনি আদালতকে জানিয়েছেন যে তারা ইসকনের কার্যক্রমের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার খতিয়ে দেখছে। একই সঙ্গে যে এপিপি সাইফুল আলম হত্যা হয়েছে সেই ঘটনাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে 33 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকেও গ্রেফতারে কাজ করছে আইন শৃঙ্খলা পুলিশ। সেক্ষেত্রে ইসকনের নিষিদ্ধের ব্যাপারে বিচারপতিরা বলেছেন যে ইসকন একটি ধর্মীয় সংগঠন, তারপরও এই যাতে কারো কোনো ক্ষতি না হয় এবং দেশের জানমাল রক্ষার্থে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং বাংলাদেশ সব ধর্মের দেশ, এই দেশটি সবার, এখানে যাতে কোনো ধরনের ধর্মীয় সম্প্রীতি নষ্ট না হয় এবং এটি কেউ নষ্ট করতে পারবে না, এটি হাইকোর্ট মন্তব্য করেন। একই সঙ্গে হাইকোর্ট মন্তব্য করেন শুনানিতে ইসকন নিষিদ্ধকরণ যেহেতু চাওয়া হয়েছে, আইনজীবী বারবার এই ইসকন নিষিদ্ধের ব্যাপারে তার যুক্তি তুলে ধরছিলেন। এ সময় বিচারপতি তাকে উদ্দেশ্য করে বলেন, যেহেতু সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে
যাচ্ছে এবং ইসকনের বিষয়টিও সরকার তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, সেক্ষেত্রে এ বিষয়ে হাইকোর্টের কোনো হস্তক্ষেপ করার প্রয়োজন নেই বলে তারা মনে করেন। এ কারণে এই আবেদনটি আর তারা গ্রহণ না করে রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন এবং একই সঙ্গে যে হাইকোর্ট এবং একই সঙ্গে আদালত চত্বরে যে আইনজীবী মারা গেছেন এ বিষয়ে আদালত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তিনি একটি গণমাধ্যমকে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন যে গতকালকে হাইকোর্টে একজন বিচারপতির গায়ে ডিম ছুঁড়ে মারার ঘটনা সহ দেশের বিচারাঙ্গনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেই ঘটনাকে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে যাতে কোনো আদালতে, কোনো ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে স্বাভাবিক বিচার কার্যক্রম যাতে অব্যাহত থাকে সে বিষয়ে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এই হচ্ছে ইসকন বিষয় সবশেষ হাইকোর্ট থেকে পরিস্থিতি। অনেক হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। এদিকে সেদিনের ভয়াবহতায় এখনও থমথমে অবস্থা বিরাজমান আদালত পাড়ায়। আরও জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, কর্মবিরতির পাশাপাশি আইনজীবীদের আর কোনো কর্মসূচির কোনো তথ্য আজকে পেয়েছেন কিনা, আর আদালত পাড়ার যে সার্বিক অবস্থা সেটা আপনার থেকে জানতে চাই। অনেকটা ভিন্ন পরিস্থিতি আদালতে, যে ধরনের চিত্র দেখে আমরা অভ্যস্ত সেই ধরনের চিত্র একেবারেই নেই। আজকে আমরা যেটা দেখছি যে ক্ষোভে ফুঁসছে আদালত পাড়া, দ্বিতীয় দিনের মতো প্রতিবাদের ভাষা বইছে যারা আইনজীবী আছেন তাদের মুখে মুখে। এবং আমরা একটি মানববন্ধনে আছি, আইনজীবী সাইফুল ইসলামের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করছেন বিভিন্ন স্তরের আইনজীবীরা। এখানে আমরা দেখছি যে একেবারে যারা তরুণ আইনজীবী আছেন তাদের থেকে শুরু করে একেবারে যারা জ্যেষ্ঠ আইনজীবী তারাও কিন্তু অংশ নিচ্ছেন এবং প্রত্যেকের চোখে মুখে আমরা দেখছি যে প্রতিবাদের ভাষা, শোকের একটি আবহ তাদের মধ্যে আছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা শোকে বিহ্বল হয়ে গেছেন এবং তারা বলছেন যে আসলে এমন ঘটনা আসলে আদালত পাড়ায় কখনোই ঘটেনি। আদালত থেকে তুলে নিয়ে আইনজীবী হত্যার ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিরল এবং তারা এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য তারা বিচার দাবি করছেন, সুষ্ঠু বিচার প্রত্যাশা করছেন। এবং এখানে কিছুক্ষণ আগে আইনজীবী সমিতির যিনি সভাপতি আছেন তিনি বক্তব্য রাখছেন এবং তিনি দাবি করেছেন যে এই ঘটনায় যে হত্যা মামলা দায়ের করা হবে সেই হত্যা মামলায় ১ নম্বর আসামি হিসেবে যাতে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে রাখা হয়, কারণ তিনি আসলে এই ঘটনাকে উস্কে দিয়েছেন বলে তারা দাবি করছেন এবং পুলিশকে তিনি আসলে অভিযুক্ত করছেন যেহেতু এমন একটি ঘটনা ঘটেছে যে প্রিজন ভ্যান আটকে প্রায় ৩ ঘন্টা তার ভক্তরা যেহেতু চিন্ময় কৃষ্ণকে কারাগারে নিতে দেয়নি, সেই ঘটনার জন্য পুলিশকে তারা দোষী হিসেবে সাব্যস্ত করছেন এবং তারা এই ঘটনায় পুলিশেরও এক ধরনের জবাবদিহিতা আশা করছেন যে এমন ঘটনা কিভাবে আদালত পাড়ায় ঘটলো। এবং সবশেষে যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড নিয়ে আসলে তারা একেবারেই আমরা দেখছি যে একেবারেই শোকের ভাষা হারিয়ে ফেলেছেন এবং হয়তো দেখছেন যে আসলে যারা আইনজীবী আছেন তারা মূলত এখানে তাদের ক্ষোভের যে সর্বোচ্চ প্রকাশ সেই প্রকাশ তারা করছেন এবং এখন কিন্তু এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা মূলত বক্তব্য রাখছেন এবং আজকে সারাদিনে কিন্তু তাদের নানা কর্মসূচি আছে। কিছুক্ষণ পর একটি শোক র্যালি অনুষ্ঠিত হবে এবং দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে তারা এর প্রতিবাদ জানাবেন। এবং আমরা যেটি দেখছি যে আদালত পাড়ায় যে এজলাসগুলো আছে, যে চেম্বারগুলো আছে, যে এজলাসগুলো বা আইন যে বিচারিক কার্যক্রমগুলো সেগুলো অনেকটাই ব্যাহত আছে এবং অনেক বিচার প্রার্থী আমরা যেটি দেখছি যে দূর দূরান্ত থেকে এসে তারা এখানে ফিরে যাচ্ছেন, কারণ স্বাভাবিক যে কার্যক্রম সেটা অনেকটাই ব্যাহত আছে। তো যারা আইনজীবী আছেন তারা বলছেন যে আসলে তাদের সব কিছুকে ছাপিয়ে এখন যে বিচার দাবি বা প্রতিবাদ সেটি কিন্তু এখন মুখ্য বিষয়। নিহত আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে আজও দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের জেলা জজে চলছে বিক্ষোভ। সেখান থেকে সবশেষ যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবু সাইদের নিহতের ঘটনায় বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে মানহানি মামলায় জামিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 10:30টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন চান। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে গত 8 অক্টোবর তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে 28 নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার অভিযোগে বলা হয়, গত 5 অক্টোবর তাপসী তাবাসসুম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন।
দর্শক, যেমন জানাচ্ছিলাম, সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির মানহানি মামলায় তিনি জামিন পেয়েছেন। এ নিয়ে আরও জানাতে ঢাকার সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজার ইমন। ইমন, আপনার থেকে জানতে চাই যে আবু সাঈদ যে বৈষম্য বিরোধী আন্দোলন তার প্রথম শহীদ ছিলেন, তো সেইখানে তিনি একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন তাপসী তাবাসসুম উর্মি। তার জামিন শুনানি তো আজকে অনুষ্ঠিত হয়েছে, তো আদালত কি বলেছেন এবং পরবর্তী শুনানির ধার্য তারিখই বা কবে দিয়েছেন? অনেক আপনি যেটি বলছিলেন যে জুলাই আগস্ট বিপ্লবের যে প্রথম শহীদ তাকে নিয়ে মন্তব্য করেছিল গত 5 সেপ্টেম্বরের এই সরকারি কর্মকর্তা, পরবর্তীতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আজকে আমরা দেখেছি সকাল 10:30টার দিকে তিনি আসেন আদালত প্রাঙ্গণে এবং সিএমএম আদালতে যেটি বলছিলেন যে বিচারক ইমরান আহমেদের আদালতে এই শুনানি কার্যক্রম হয়, তখন আমরা দেখেছি যিনি মামলার বাদী গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ উপস্থিত ছিলেন, পাশাপাশি আসামি পক্ষের আইনজীবী ছিলেন এবং বাদী পক্ষেরও আইনজীবী ছিলেন। উভয়ের শুনানির পরিপ্রেক্ষিতে আদালত মূলত তাকে 500 টাকা বন্ডে তাকে এই জামিন প্রদান করেন। এখানে মূলত দুইটি অভিযোগ আনা হয়েছিল, প্রথমে রাষ্ট্রদ্রোহিতার এবং পরবর্তীতে মানহানির। আদালত মূলত রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগটি সেটি আমলে নেননি, তবে মানহানির যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে আজকে 500 টাকা বন্ডে জামিন প্রদান করা হয়েছে এবং পরবর্তী যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটিতে যাবেন। আমার আসামি পক্ষের সাথে কথা হয়েছিল, প্রথমে আসামি পক্ষ যেটি বলছেন তিনি একজন সরকারি কর্মকর্তা, এক্ষেত্রে কাউকেই মূলত অভিযুক্ত বা কাউকে হুমকি প্রদান করতে পারেন এবং রাষ্ট্রের দ্রোহিতার যে বিষয়টি সেটি তারা করতে পারেন না, এরকমটি আমাদের আসামি পক্ষের আইনজীবী বলেছেন। তবে বাদী পক্ষের আইনজীবী এবং বাদীর সাথে আমার কথা হয়েছে, বাদী এবং বাদী পক্ষের আইনজীবী যেটি বলছেন যে যেহেতু তিনি আজকে আদালত মূলত তাকে জামিন দিয়েছেন এবং পরবর্তীতে তাদের যে আইনি কার্যক্রম বিস্তারিত কাগজপত্র তাদের হাতে আসলেই তারা পরবর্তীতে এই জামিনের বিরুদ্ধে তাদের যে কার্যক্রম সেটি তারা করবেন। এবং আসামি বাদী যিনি অর্থাৎ আবু হানিফের সাথে আমার কথা হয়েছিল, তিনি যেটি বলছেন যে জামিন হয়তো তিনি পেয়েছেন, তবে তাদের যে প্রত্যাশা যে পরবর্তী তাদের যে লড়াই, সেই লড়াইয়ে তারা আসলে তাদের যেই অভিযোগটি ছিল মানহানির এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগটি তারা পুনরায় তুলবেন, অর্থাৎ পুরো যে ঘটনাটি ঘটেছিল এবং তার যে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টকে কেন্দ্র করে এই মূলত এই অভিযোগটি করা হয়েছিল, সেই বিষয়টিকে তারা পুনরায় নিয়ে আসবে আদালতে এবং আইনের দ্বারস্থ তারা হবেন। তারা পরবর্তীতে আসলে বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। আর পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি, আজকে সিএমএম আদালতে মূলত এই তাপসী এসেছিলেন এবং পরবর্তীতে আমরা জানাতে পারবো বিস্তারিত ঘটনা। আরেকটু তথ্য দিয়ে রাখি, দায়রা জজ আদালতে আমরা দেখেছি ডেস্টিনির একটি মামলার যে ট্রি প্লান্টেশনের যে মামলার রায় ঘোষণার যে দিনটি ছিল, সেটি আজকে আদালত যেটি জানিয়েছেন যে পূর্ণাঙ্গ রায় প্রস্তুত না হয়, পরবর্তীতে 15 জানুয়ারি সেই ডেস্টিনি ট্রি প্লান্টেশনের যে রায়ের যেই ঘোষণার দিন নির্ধারণ করেছেন। তো আজকে এই নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে সকালবেলা থেকে এই পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিএমএম কোর্ট আদালত থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাজার ইমন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাড়া ফেলেছে সুপার শপের বিভিন্ন কম্বো অফারগুলো। তবে সেই প্যাকেজে কেবলই আশীর্বাদ হয়েছে ব্যস্ত হয়ে শহরের ছুটে চলা যেসব মানুষ, মধ্যবিত্ত উচ্চবিত্ত তাদের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাদের জন্য এই কম্বো প্যাকেজ, সেই নিম্নবিত্তদের হাতের নাগালে কি আসলেই এসেছে এই সমস্ত কম্বো প্যাকেজ? বাকিটা জানাবেন তানজিলা খান মিম। প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের দাম, আবার কখনো লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোগ্যপণ্যের দর। রোজকার এমন খবরের শিরোনামে ভোক্তার কপালে যেন চিন্তার ভাঁজ। হিসেবি টাকায় বাজারের ব্যাগ ভরবে তো, এমন বাস্তবতায় ঊর্ধ্বমূল্যের বাজারে একটু স্বস্তির খবর নিয়ে এসেছে দেশের কয়েকটি সুপার শপ। নিম্নবিত্তের খাবারের পাতে ইলিশ কিংবা গরুর মাংস যেন এক বিলাসিতার নাম। দাম ধরাছোঁয়ার বাইরে হওয়ায় কেনাও দুঃসাধ্য। এবার স্বাদ আর সাধ্যের মেলবন্ধনে সামর্থ্য অনুযায়ী কেনাকাটার সুযোগ মিলছে, আর এই সুযোগ করে দিয়েছে কয়েকটি সুপার শপ, যেখানে 3 পিস ইলিশ মাছের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ ও টমেটোর মতো রান্না সামগ্রী মিলছে 140 টাকায়, আর 200 গ্রাম গরুর মাংসের সাথে 100 গ্রাম আলু 160 টাকায়। আছে এরকম আরও অনেক প্যাকেজ। আকর্ষণীয় প্যাকেজিং এর মাধ্যমে দেওয়া এসব অফার দৃষ্টি কেড়েছে ক্রেতাদেরও। সেই সঙ্গে সহজলভ্য হওয়ায় ভোক্তাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে সুপার শপের এই বিপণন কৌশল। এক একজনের বাজেট এক এক রকম, সো যারা একটু কম রেঞ্জের ভিতরে সব ধরনের কোয়ালিটি মাছ চাচ্ছে, তো ওদের জন্য বেটার। এসির ভিতরে বাতাস খাই আমরা বাজার করছি, এটা একটা সুবিধা। দেখতে পাচ্ছি সামনে সব আছে, ঘুরে কিছু নাই। ওখানে আসলে কি হয় এটা তো অনেক সময় বোঝা যায় না, এই একটা সমস্যা। আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে যে একসঙ্গে 1 কেজি কিনা খুবই টাফ,
মাসেও একবার খাওয়া জোটে না, তো সে জায়গায় এখন এই সাশ্রয় মূল্যে যে কোনো ওক্তে খেতে পারতেছি। এটা আজকে আবার ইলিশের বিষয়টা আরও আনন্দদায়ক। তবে নিম্নবিত্তের চাহিদা পূরণ করার চাইতেও এই প্যাকেজিং সহজ করে দিয়েছে এই শহরে একা বাস করা ব্যাচেলরের জীবন। পাশাপাশি গৃহকর্ত্রী আবার কখনো বা কর্মব্যস্ত ছোট্ট পরিবারগুলোতেও এনে দিয়েছে স্বস্তি। যারা ব্যাচেলার আছে বা স্টুডেন্ট, অত তো বেশি প্রয়োজন হয় না, 1 কেজি মাছ নিয়ে করবেই বা কি তারা, তো সেই হিসেবে এই প্যাকেজটা বেশ আকর্ষণীয় মনে হয়েছে আমার। আমাকে মাছটা কাটতে হবে না। সেকেন্ড অফ অল আমার বাসায় ইলিশ মাছের মাথাটা একদমই খাওয়া হয় না, সো এই দিক থেকে আমি মনে করতেছি এটা আমার জন্য খুবই উইন উইন একটা সিচুয়েশন। দুইটা হ্যাসেল প্লাস মানিটারি একটা সেভিংস তো হচ্ছেই। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আমাদের এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, যেখানে অনেক সাড়া পেয়েছে। অনেকেই হয়তো ধরেন 1 কেজি গরু লাগবে না, তার ফ্যামিলি ছোট, তারপরে ব্যাচেলর স্টুডেন্টস, তাদের জন্য বেসিক্যালি এই কম্বো অফারটা করা। বিশেষজ্ঞরা বলছেন সুপার শপের এই বিপণন পদ্ধতিতে কোনো শুভঙ্করের ফাঁকি দেখিয়ে যেন চাপা না দেওয়া হয় নিম্নবিত্ত বা মধ্যবিত্তের আমিষ খাওয়ার স্বপ্ন। এটা হচ্ছে কি সময়ের দাবি, একটা কথা বলে না, সময়ের প্রয়োজনেই হয়তো বা স্বপ্ন ভেবেছে যে অ্যাটলিস্ট আমরা মানুষকে কিছুটা রিলিফ দেই। এই সুবিধাগুলো শুধুমাত্র কয়েকটা আউটলেটে না, সমগ্র বাংলাদেশের আউটলেটগুলিতে ছড়িয়ে দিতে হবে এবং বিশেষ করে গুলশান, বনানী, ধানমন্ডি এই আউটলেটগুলোতে না গিয়ে যেখানে আসলেই নিম্ন মধ্যবিত্তরা বা মধ্যবিত্ত বা দরিদ্র শ্রেণী থাকেন, যারা আসলেই এটা চায়, যেমন ধরেন গুলশান বা বনানীতে ওনারা ইচ্ছা করলে একটা বড় মাছ কিনতেই পারেন, 2 কেজি গরুর গোশত কিনতেই পারেন, তাদের জন্য এটা একটা ফ্যান্সি। তারা একটা নিল, রান্না করলো, ফেসবুকে পোস্ট করলো, সেটা আলাদা জিনিস। পকেট কাটার ভয়ে সুপার শপ এড়িয়ে চলে যে ভোক্তা, তার মনে কোনো দীর্ঘশ্বাস নয়, বরং স্বস্তি থাকতে হবে বছর জুড়েই। ক্ষেত্রে মূল্যটা এমন হতে হবে যে 1 কেজি গরুর মাংসের যে দাম ছিল, আমি 4 পিস বা 400 গ্রাম কিনছি বা হাফ কেজি কিনছি সব সুপার শপের প্যাকেজে, সেখানে যেন ওই 1 কেজির দামটাই রিফ্লেক্ট না করে, ওটা যেন কম দামে হয়। নিত্যপণ্যের বাজারের উত্তাপকে পাশ কাটিয়ে স্বল্প অর্থের যোগানে মিটবে সব শ্রেণী পেশার খাবারের স্বাদ, প্রত্যাশা ভোক্তাদের। তানজিলা খান মিম, এখন, ঢাকা। উপকূলীয় জমি ও পরিবেশ সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল ও ভবন নির্মাণ থামছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে গণপূর্ত অধিদপ্তরের পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও পর্যটন নিয়ে আয়োজিত সেমিনারে এই কথা বলেছেন তিনি। সেমিনারে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত যে পরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়, এই সময় পরিকল্পনায় বেশ কয়েকটি দুর্বলতা চিহ্নিত করে রিজওয়ানা হাসান বলেন, শিগগিরই কোস্টাল জোন ম্যানেজমেন্ট পলিসি প্রণয়নের পাশাপাশি প্লাস্টিক দূষণ বন্ধ ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। কক্সবাজারে জমি আগ্রাসন এবং খুলনা যশোর অঞ্চলে অপরিকল্পিতভাবে চিংড়ি চাষের অভিযোগ করে উপদেষ্টা বলেন, কৃষি জমি সুরক্ষা আইনের সাথে সারা দেশে জমি সুরক্ষা আইন বাধ্যতামূলক করা উচিত। কুয়াকাটা প্রকল্পে গলফ কোর্স ও বিমানবন্দর নির্মাণ প্রস্তাবের সমালোচনাও করেন রেজওয়ানা হাসান। আর আমাদের একটা বড় কল হওয়া উচিত কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলস, এটা করে বাকি কাজগুলোর দিকে আমরা আগাতে পারি। তা নয়তো গতকালও এসছে আমার কাছে অভিযোগ যে এখনো আবার নতুন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে আবার দোকানপাট করা হচ্ছে। আমরা ভাঙি ওরা বানায়, আমরা ভাঙি ওরা বানায়। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। তার জামিন আবেদনটি 3 মাস পর শুনানির জন্য আসবে বলে আদেশে বলা হয়েছে। এর মধ্যে দুদকের তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতেও বলা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হাসান। এর আগে 2022 সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের 85 কোটি 87 লাখ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ 2019 সালে তাকে রুল মঞ্জুর করে জামিন দেন।
এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। একই বছর 16 জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে 4 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। এরপর জেসমিন ইসলাম আত্মসমর্পণ করেন। পরে হাইকোর্ট জামিন আবেদন করলে আদালত রুল জারি করেন। মাল্টি লেভেল মার্কেটিং LML কোম্পানি ডেস্টিনির MD রফিকুল আমিন সহ 19 জনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় রায় ঘোষণা পৌঁছানো হয়েছে। রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আগামী 15 জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। এদিন সকালে রাজধানীর মহানগর দায়রা জজ আদালত এই দিন ধার্য করেন। এর আগে 11 নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য 28 নভেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। গ্রাহকের 2,257 কোটি 78 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে 2012 সালের 31 জুলাই ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন সহ 12 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে তদন্তে আরও 7 জনের নাম আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। 2016 সালের 24 আগস্ট মামলাটির চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত। আদালতের আদেশের পর সাংবাদিকদের ডেস্টিনির আইনজীবী জানান, রায় ঘোষণার নতুন যে দিন ধার্য করা হয়েছে সেখানে সেদিন ন্যায় বিচার পাবেন তারা। বিগত সরকারের আমলে এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ডেস্টিনির বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছিল। ডেস্টিনির বিরুদ্ধে কথিত মতে যে প্রতারণা বা মানি লন্ডারিংয়ের যে অভিযোগ, এটি হচ্ছে কাল্পনিক, এটি হচ্ছে সৃজিত, এটি হচ্ছে মন গড়া, এটি হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটেও চলছে আয়কর তথ্য সেবা মাস। সময়ের সাথে সাথে বাড়ছে করদাতার সংখ্যাও। সিলেটে এবার এখন পর্যন্ত 65,000 রিটার্ন দাখিলের মাধ্যমে প্রায় 17 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বিস্তারিত জানাতে কর অঞ্চল সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, কিছুক্ষণ আগে তথ্য ছিল যে সেখানে বেশ কিছুটা ভিড় আছে, তো জানাবেন যে এখন এই মুহূর্তে আসলে কেমন ভিড় দেখতে পাচ্ছেন সেখানে, আর কর আদায়ের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? দেখুন অনেক, আসলে আজকে যেহেতু কর তথ্য সেবা মাসের শেষ দিন, অর্থাৎ কার্যদিবসের শেষ দিন, পুরো নভেম্বর জুড়েই আসলে প্রতি বছর এরকম তথ্য কর সেবা মাস চালু হয়েছিল এবং এটি তার নিয়ম অনুসারেই আজকেও কিন্তু সেটি শেষ হচ্ছে। অর্থাৎ আজকে শেষ দিনে এসে সিলেট কর অঞ্চল যেটি আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত তাদের প্রায় 17 কোটি টাকার মতো রাজস্ব আদায় হচ্ছে। অন্যান্য বছর আসলে যেরকম ভিড় থাকে, এবার ভিড় একটু তুলনামূলকভাবে কম। কারণ হচ্ছে যে অনলাইন সেবাটা আসলে মানুষ খুব বেশি আগ্রহী হয়েছেন এবং অনলাইন সেবাই গ্রহণ করে অধিকাংশ করদাতা যারা আছেন তারা তাদের রিটার্নটা কিন্তু জমা দিয়েছেন। সিলেট কর অঞ্চল আমাদেরকে যেটি বলছে, এখন পর্যন্ত সরাসরি এসে প্রায় 10,641 জন আয়কর দিয়েছেন। এর মধ্যে রিটার্নদারির সংখ্যা হয়েছে 18,000। আর চলতি বছরের অর্থাৎ 2024-25 কর বর্ষে এখন পর্যন্ত তাদের প্রায় 65,105টি রিটার্ন আদায় করা হয়েছে, যার মাধ্যমে 16 কোটি 51 লক্ষ টাকা এখন পর্যন্ত তাদের আদায় হয়েছে। তবে আজকে তথ্য সেবা মাসের শেষ দিন হলেও যারা কর সেবা গ্রহীতা আছেন তাদেরকে কর অঞ্চল জানিয়েছে যে যারা দিতে পারেন না এই সময়ের নানান জটিলতার কারণে, তারা আগামী মাস পর্যন্ত সেটি তারা অব্যাহত রাখতে পারবেন। হয়তোবা এই তথ্য সেবা মাসের যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা বা যে কর্মকর্তাদের সেবা দেওয়ার যে পদ্ধতি, সেটিতে একটু পরিবর্তন আসবে এবং সরাসরি অফিসে এসে তখন হয়তোবা করটা দিতে পারবেন। তো এখানে কর অঞ্চল কর কমিশনার যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের যে প্রত্যাশা ছিল এবং এবার আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, তেমনি রিটার্নধারীর সংখ্যা অর্থাৎ নতুন করদাতা যারা তাদের সংখ্যাটাও বৃদ্ধি পেয়েছে এবং তারা যে লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছেন সেই লক্ষ্যমাত্রা নির্ধারণের কাছাকাছি তারা রয়েছেন। যেহেতু আরও 1 মাস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, সুতরাং তাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে এটা তারা আশা করেছেন এবং এটি বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার সেবাদাতার সংখ্যা আসলে বেশি হওয়ায় খুব সহজেই তারা সেবাটা দিতে পেরেছেন এবং অনলাইন ভিত্তিক কার্যক্রম থাকায় মানুষের কর দিতে যে একটা ভয়ভীতি কাজ করে সেটিও কিন্তু দূর করা হয়েছে। তো সব মিলিয়ে আমরা সকাল থেকে দেখেছি এখানে যে সকাল 10টার পরতে মোটামুটি করদাতা যারা আছেন তারা আসছেন, আবার অনেকেই আইনজীবীর মাধ্যমে দিচ্ছেন। তবে অধিকাংশ বারবার কর্মকর্তারা বলছেন যে অধিকাংশ করদাতারা তারা অনলাইনের মাধ্যমে তারা সেবাটুকু নিয়েছেন। তো এই হচ্ছে বিস্তারিত সিলেট অঞ্চলের কর নিয়ে সার্বিক তথ্য। অনেক সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। শেরপুরে আলু বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবছর জেলায় 5,212 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সদর উপজেলার লসমনপুর থেকে আরও জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জেলায় আলু আবাদ কতটা বেড়েছে সে বিষয়ে তথ্য কি আছে জানাবেন, আর পাশাপাশি আলু রোপণ ঘিরে নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ হলো কিনা, কি তথ্য আছে?
অনেক আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু আলু চাষে ব্যস্ত সময় পার করছেন আলু চাষিরা। আমি যদি একটু জানাই যে জেলা কৃষি বিভাগ থেকে আমি যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে চলতি বছর প্রায় শেরপুরের 5টি উপজেলায় সদস্য প্রায় 5212 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে শেরপুর সদর উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের দিঘলদি গ্রাম। এখানে একজন বিএডিসির চুক্তিবদ্ধ কৃষক, তার নাম হচ্ছে ইসমাইল হোসেন। তিনি কিন্তু প্রায় 10 একর জমিতে এখানে আলু চাষ করেছেন। তো আমরা শেরপুরে যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি তাদের কাছে তথ্য পেয়েছি, সেটা তারা আমাদেরকে জানিয়েছেন যে চলতি বছর প্রায় 150 হেক্টর জমিতে এই বিএডিসি চুক্তিবদ্ধ প্রায় শতাধিক কৃষকরা কিন্তু আলু চাষে উদ্বুদ্ধ হয়েছেন। তো কৃষকরা বলছেন যে অন্যান্য ফসলের তুলনায় কিন্তু আলু চাষে একটু বেশি লাভবান হয়। দিন দিন আলু চাষের জানিয়েছেন যে হেক্টর প্রতি আমাদের যে আলু চাষে খরচ হয় 1,80,000 থেকে শুরু করে 1,90,000 টাকার মতো। তো সব খরচ, সার, বীজ, তারপর হচ্ছে শ্রমিক এবং অন্যান্য যে খরচ, পরিবহন খরচ সহ সব খরচ বাদ দিয়ে প্রায় হেক্টর প্রতি 60 থেকে 70,000 টাকার মতো লাভ থাকছে। তো এই কারণে মূলত দিন দিন আমাদের শেরপুরে আমরা দেখেছি যে কৃষকদের মাঝে আলু চাষের যে প্রবণতা সেটি কিন্তু বেড়ে চলছে। তো এই বছর আমরা দেখেছি যে 5টি জাতের আলু রোপণ করা হচ্ছে, যার মধ্যে রয়েছে সানশাইন, এস্টারিক্স, তারপর হচ্ছে ডায়মন্ড শো, আরো অন্যান্য যে জাত রয়েছে। তো বিএডিসির কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। বিএডিসি কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে তারা প্রত্যেকটি দিন তারা বিশেষ করে কয়েকটি ভাগে ভাগ হয়ে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারা আলু চাষীদের সহযোগিতা করছেন এবং নানান পরামর্শ দিয়ে তারা কিন্তু আলু চাষে উদ্বুদ্ধ করছেন। পাশাপাশি আরেকটা বিষয় যদি জানি আমি, সেটি হচ্ছে যে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে এই বছর অন্যান্য বছর তুলনায় কিন্তু আলুর দাম অনেকটা বেশি হওয়াতে কিন্তু অন্যান্য যে সাধারণ যারা কৃষক ধান, গম, ভুট্টা সহ অন্যান্য ফসল তারা চাষ করতেন সেগুলোর পাশাপাশি কিন্তু আলু চাষ করছেন। তো বিএডিসি আমাদেরকে জানিয়েছেন যে তারা যেসব কৃষক তারা অর্থভাবে রয়েছেন তাদেরকে কিন্তু জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এবং বিএডিসির পক্ষ থেকে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে তাদেরকে একটি সহজ শর্তে কিন্তু ঋণের ব্যবস্থা তারা করছেন। পাশাপাশি আরেকটা বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর সার এবং বীজ সহ মানসম্মত বীজ সহ অন্যান্য সুযোগ সুবিধা তারা বিএডিসি থেকে আলু চাষীদের দিয়ে যাচ্ছেন। তো অনেক সব মিলে এই ছিল শেরপুরের আলু চাষে সর্বশেষ তথ্য আমার কাছে। বোমা হামলার হুমকিতে আছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাছাই করা মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তারা। ভুয়া ফোন কল ও বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানির হুমকিও দেওয়া হয়েছে তাদের। ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজন স্থানীয় সময় মঙ্গলবার ও বুধবার বোমা হামলা সহ প্রাণনাশের হুমকিও পেয়েছেন। বেশ কয়েকটি হুমকির বিষয়ে অবগত আছে এফবিআইরাও। সেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তও করা হচ্ছে। জাতিসংঘ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা এলিস স্টেফানিক বোমা হামলার হুমকি পেয়েছেন। তবে কে বা কারা এসব হুমকি দিচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছুই এখনো জানানো হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ট্রাম্প। আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের আগে নিজের মন্ত্রিসভা সাজিয়ে নিচ্ছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। দায়িত্ব নেয়ার 100তম দিনের সামনে দাঁড়িয়ে বিসিবির নতুন কমিটি, অথচ এখনও আলোর মুখ দেখেনি বিসিবির স্থায়ী কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী 21টি কমিটির মধ্যে নেতৃত্ব শূন্য, গুরুত্বপূর্ণ রয়েছে 11টি কমিটি, যার মধ্যে শূন্য রয়েছে এখন পর্যন্ত 15টি পরিচালকের পদ। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, কিভাবে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? কারাই বা নিচ্ছেন এমন সিদ্ধান্ত? বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। 21 আগস্ট দেশের ক্রিকেটের স্মরণীয় মুহূর্ত। এক যুগের বেশি সময় ধরে ক্রিকেট বোর্ডে চলা স্বৈরশাসনের অবসান ঘটিয়ে সভাপতির চেয়ারে বসেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। দেশের সাবেক অধিনায়ক নতুন দায়িত্বে হাঁকাতে চলেছেন সেঞ্চুরি। দায়িত্বের শুরুতেই চ্যালেঞ্জ ছিল অস্থিরতা কাটিয়ে দ্রুতই ক্রিকেটে ফেরাতে হবে প্রশান্তির হাওয়া। প্রত্যাশা ছিল পালাবদলের পর অন্য পরিচালকরা পালিয়ে গেলেও থেকে যাওয়া 7 পরিচালককে নিয়ে পাড়ি দিতে হবে বন্ধুর পথটা। তবে দিন যত গড়িয়েছে ক্রিকেটে এসেছে একের পর এক ঝড়ের ঝাপটা। কখনো নারী বিশ্বকাপ নিয়ে অস্থিরতা, তো কখনো বিপিএল এর নতুন আসর মাঠে গড়ানো নিয়ে শঙ্কা। সাকিবের দেশে ফেরা নিয়ে নানামুখী চাপ তো ছিলই। এর সবই ফারুক আহমেদ সামলেছেন একা হাতে, জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে সাথে নিয়ে। তবে সবকিছুতেই এ দুজনের সম্পৃক্ততা মোটা দাগে তৈরি করেছে প্রশ্ন। তবে কি এখনো আগের মতোই চলছে দেশের ক্রিকেট বোর্ড? আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে
নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে। নতুন বাংলার ক্রীড়া উপদেষ্টার বলা বিশৃঙ্খলা খুঁজতেই চোখে পড়ে অসঙ্গতি। গঠনতন্ত্রে বলা ২১টি স্থায়ী কমিটির দায়িত্ব বন্টন না করেই চলছে বিসিবি। ক্রিকেট বোর্ডের এক সূত্র নিশ্চিত করেছে ২১টি কমিটির মধ্যে ৭ পরিচালককে দেয়া হয়েছে ৮টি কমিটির দায়িত্ব। পরিচালক না হলেও বিসিবির গুরুত্বপূর্ণ ৩টি কমিটির দায়িত্ব সামলাচ্ছেন দেশের সাবেক ৩ ক্রিকেটার। এ তো গেল 10টি কমিটির হিসাব। বাকি থাকা 11 কমিটির দায়িত্বে কে আছেন কিংবা কার হাত ধরে চলছে সেসব কমিটির কর্মকাণ্ড জানেন না ক্রিকেট বোর্ডের পরিচালকরাও। এ নিয়ে কথা বলতে চাইলে মুখ খুলতে রাজি হননি কোনো পরিচালক। এদিকে বিসিবির গঠনতন্ত্র বলছে প্রতিটি কমিটির মাসে অন্তত একবার করে হতে হবে বৈঠক। তবে কমিটিগুলো সক্রিয় না থাকায় গেল ৩ মাসের অধিক সময় ধরে হয়নি কোনো স্থায়ী কমিটির বৈঠক। পাশাপাশি বোর্ড মিটিংয়ের আগে নির্ধারিত এজেন্ডা পরিচালকদের জানানোর কথা থাকলেও ফারুক আহমেদের কমিটিতে মানা হয়নি এই নিয়মও। নিয়ম রক্ষার এক মেইল বার্তায় পরিচালকদের জানিয়ে দেয়া হয় বৈঠকের স্থান ও সময়। দেশের ক্রিকেট বোর্ডে চলা এমন অনিয়ম আর অস্থিরতা কিংবা বোর্ডের সিংহভাগ দায়িত্ব নতুন সভাপতির নিজ কাঁধে নেয়ার প্রবণতাকে কিভাবে দেখছেন বিসিবির পরিচালকরা? আমাদের তো যার যার ডিপার্টমেন্ট আমরা চালাচ্ছি, অ্যাডিশনাল ডিপার্টমেন্টগুলি তো সবাই মিলে ফারুক ভাইয়ের নেতৃত্বে চালানো হচ্ছে। এখন অনেক কিছু আমরা যেহেতু বাকি ডিপার্টমেন্টেরগুলি আপনার কারো নেই, ফারুক ভাইয়ের হাতেই আছে। ফারুক ভাই খুব প্রম্পট, মানে যেখানে আমার একটা ডিসিশন দরকার ফারুক ভাই থেকে যাচ্ছি, উনি ইনস্ট্যান্টলি ওটা সলভ করে দিচ্ছে। যদিও বিশেষজ্ঞরা মনে করেন পুরনো বোর্ড পরিচালকদের ওপর আস্থাহীনতার কারণেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি। যে কোনো জায়গায় শুধুমাত্র আপনি দুজনকে দেখছেন। একটা টুর্নামেন্ট উদ্বোধন হবে, সেখানেও ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। আপনি একটা প্রেস কনফারেন্স হবে, সেখানেও তারা দুজন থাকছেন। মিডিয়াকে কোনো একটা জিনিস জানাতে হবে, সেখানে তারা দুজন থাকছেন। সো তাহলে কি ক্রিকেট বোর্ডের বাকি যে 10 জন ছিলেন তারা কি কাজ করছেন না? মোস্ট প্রবলি এখানে একটা জিনিস হতে পারে যে তারা যেহেতু আগের রিজিমের সঙ্গে ছিলেন, এই কারণে খুব সম্ভবত তারা এখন টেলিভিশনের সামনে চেহারা দেখাতেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বলেই তারা হয়তো পিছনের দিকে রয়েছেন। 10-এর লাঠি 1-এর বোঝা, প্রচলিত এই প্রবাদটা জানার পরও যেন নিজের কাঁধেই সব দায়িত্ব তুলে নিয়েছেন বিসিবি প্রধান। পরিচালক পদে শূন্যতা, পুরনোদের ওপর আস্থাহীনতা সংকটে ফেলছে দেশের ক্রিকেটকে। এ থেকে উত্তরণের উপায় দ্রুতই খুঁজে বের করতে না পারলে সংকটে পড়বে দেশের ক্রিকেট। রেদওয়ান শাওন, এখন ঢাকা। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় সরকারের পদক্ষেপে সন্তোষ, দেশের সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না মন্তব্য হাইকোর্টের। মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির জামিন। সুপার শপে কম্বো অফারে সারা, অনেকের সময় অর্থ বাঁচলেও চড়া বাজারে নিম্নবিত্তের আমিষ পূরণ নিয়ে শঙ্কা। মধ্যবিত্ত বা দরিদ্র শ্রেণী থাকেন যারা আসলে এটা চায়, সমগ্র বাংলাদেশের আউটলেটগুলিতে ছড়িয়ে দিতে হবে। এবং নেতৃত্ব শূন্য আর অসমাপ্ত কমিটি নিয়ে ১৭তম দিনে বিসিবি। ৩ মাসের বেশি সময় হয়নি স্থায়ী কমিটির বৈঠক। দর্শক, এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।